Friends, I am Supriyo Das. Welcome to our channel Freedom of Mind. এই চ্যানেলটিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই তিনটি ডিপার্টমেন্টের অর্থাৎ এই তিনটি বোর্ডের যে ইংলিশ সিলেবাস রয়েছে সেই ইংলিশ সিলেবাসের প্রত্যেকটি প্রোজ, পোয়েমস, প্লেস, এই যে পিসগুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে, এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে এই চ্যানেলটির মধ্যে। যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে এই বোর্ডের আন্ডারে তারা এই চ্যানেলটিকে অনুসরণ করতে পারো। ক্লাস 5 থেকে 12 প্রত্যেকটা ক্লাসের ইংরেজি সিলেবাসগুলোকে একদম ডিটেলসে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে চ্যাপ্টার ওয়াইজ, লেসন ওয়াইজ একদম বিশদে আলোচনা করা হবে এবং সেগুলো পার্ট হিসাবে করা হবে। অর্থাৎ 10 থেকে 15 মিনিট করে এক একটা ক্লাস তোমাদের নেওয়া হবে, সেই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করে দেওয়া হবে। আশা করছি যে সমস্ত স্টুডেন্টসরা এই ভিডিওস বা অডিওসগুলো দেখতে থাকবে তারা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদেরকে শেষবেশ একটা কথা বলি, তোমরা যদি এই চ্যানেলটা থেকে একটু উপকৃত হয়ে থাকো তোমরা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের এবং তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধবরা রয়েছে তারা যথেষ্টভাবে হেল্প পেয়ে থাকে এই চ্যানেলটা থেকে। অতএব বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, আচ্ছা, আমরা তো আমাদের নতুন ক্লাসের সূচনা আজকে থেকে করব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো এবং জিনিসগুলোকে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে সেই চ্যাপ্টারটাকে একটু বোঝার চেষ্টা করো। ওকে, তো বন্ধুরা আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমি ক্লাস 12-এর যে ইংলিশ সিলেবাসটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই ডিপার্টমেন্টের বা এই বোর্ডের যে ইংলিশ সিলেবাসটি রয়েছে সেই ইংলিশ সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ প্রোজ পিস রয়েছে যেটার নাম হচ্ছে দ্য আইস হ্যাবিট। দ্য আইস হ্যাবিট কার লেখা বলো তো? এটা রাস্কিন বন্ডের লেখা। কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। এই রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট এই প্রোজ পিসটা এটা হচ্ছে একটা ছোট গল্প, সামান্য পরিধির মধ্যে চলন্ত ট্রেনের একটা কামরায়, বুঝলে? অর্থাৎ এই যে আমরা গল্পটা এখানে আমাদের লেখক রাস্কিন বন্ড রচনা করেছেন সেটা এখানে দেখানো হবে একটা ট্রেনের কামরার মধ্যে ঘটনাটা ঘটছে, আর দুজনই অন্ধ। যে দুটো সেন্ট্রাল ক্যারেক্টার রয়েছে সেই দুটো ক্যারেক্টারই কিন্তু এখানে মানে প্রত্যেকজনই অন্ধ, মানে অন্ধ হিসাবে এখানে মানে আমাদের লেখক এখানে অন্ধ হিসাবে ক্যারেক্টারগুলোকে গড়ে তুলেছেন, বুঝলে? অবশ্যই কেউ জানে না অন্যজনের অন্ধত্ব, একে অপরে কেউ জানে না কিন্তু অপরের অন্ধত্ব। ঘটনা বিন্যাসের অভিনবত্ব আছে। গল্পটি মানবিক আবেদনও যথেষ্ট। গল্পটির যে মানবিক আবেদন সেটাও কিন্তু যথেষ্ট। তো একটা সাধারণ বিষয় নিয়ে একটু বলতে হবে। প্রথমে আমরা এই প্রোজটা পড়ার আগে কিছু বিষয় নিয়ে আমাদেরকে বলতে হবে বা জানতে হবে। ইংরেজি ভাষার আধুনিক ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম রাস্কিন বন্ড। আমি তোমাদেরকে সহজ সরল বাংলা ভাষায় কিন্তু আমাদের লেখক পরিচিতি সম্পর্কে আগে অবগত করাবো, বুঝলে? এগুলোও জেনে রাখা একটু দরকার। ইংরেজি গল্প লেখক হিসাবেই তার বেশি পরিচিতি। এই ছোট গল্পটিতে রেলের একটা কামরার দুজন অন্ধ যাত্রীর যাত্রা ও আলাপ আলোচনা তিনি বর্ণনা করেছেন। কে? আমাদের গল্পের লেখক রাস্কিন বন্ড। যাত্রীদের একজন পুরুষ, অপরজন নারী, দুজনেই অল্প বয়স্ক। আশ্চর্যের বিষয়, সেই কামরায় এই দুজন ছাড়া আর কেউ ছিল না এবং দুজনের মধ্যে কেউ জানতেন না যে অপরজন অন্ধ। দুজনের প্রত্যেকেই আবার নিজের অন্ধত্ব অপরের কাছে গোপন রাখতেও কিন্তু সচেষ্ট হয়েছিলেন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু অল্প বিস্তর একটু জেনে রাখতে হবে। এইবার আসছি আমরা লেখক পরিচিতি সম্পর্কে। লেখক পরিচিতিটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। আমি বাংলায় বলে দিচ্ছি, অনেকেরই বুঝতে অসুবিধা হয়, ইংলিশে বললে সেটাকে আমরা বাংলা ভাষায় একদম সহজ সরলভাবে বলে দিলে সেটা সকলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। 1934 খ্রিস্টাব্দে পরাধীন ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করা রাস্কিন বন্ড স্বাধীন ভারতের বিদ্বৎ সমাজে একটি উল্লেখযোগ্য নাম, বুঝতে পেরেছ? তার স্বীকারোক্তি অনুযায়ী বাল্যকালে বাবা মার বিবাহ বিচ্ছেদ ও মার দ্বিতীয় বিবাহের জন্য তার বাল্যকাল সুখের ছিল না। তার যে শৈশবকালটা সেটা সুখের ছিল না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে 1944 খ্রিস্টাব্দে তার বাবা মারা যান। তখন তার বয়স প্রায় 10। বুঝতে পেরেছ? পরে তার সৎ বাবা একজন ভারতীয় ব্যবসায়ী, মা এবং অন্যান্য আত্মীয়দের দেখাশোনা ও পরিচর্যা তিনি লালিত পালিত হন। একজন অ্যাংলো ইন্ডিয়ান হিসাবে বন্ড প্রথমে মুসৌরির হ্যাম্পটন কোর্ট স্কুলে ভর্তি হন। তার বিদ্যালয় শিক্ষা শেষ হয় সিমলার বিশপ কটন স্কুল থেকে। 1952 খ্রিস্টাব্দে ওই কলেজ থেকে তিনি স্নাতক হন। 1952 খ্রিস্টাব্দে ওই কলেজ থেকে তিনি স্নাতক হন। ব্রিটিশ ভারতের প্রচলিত রীতি অনুযায়ী যুবক বয়সে বন্ড ইংল্যান্ডে গিয়ে কয়েক বছর কাটান। কোথায় গিয়ে কাটান? ইংল্যান্ডে। ভারত স্বাধীন হওয়ার পর 1956 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন এবং তারপর তাকে এই দেশেই তিনি থেকে যান। অল্প বয়স থেকেই তার মধ্যে সাহিত্যরুচি ও প্রবণতা লক্ষ্য করা যায়। কবিতা, ছোট গল্প এবং শিশু সাহিত্যের মধ্য দিয়ে তার বহুমুখী সাহিত্য প্রতিভা প্রকাশ পেয়েছে। তার সাহিত্য সম্ভার প্রচুর। 40 বছরেরও বেশি সময় ধরে তিনি 100-রও বেশি সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে কবিতা, উপন্যাস, ছোট গল্প, শিশু সাহিত্য প্রভৃতি নানা রকম বিষয় আছে। পাহাড়ি এবং গ্রাম্য জায়গার সঙ্গে নিবিড় সম্পর্কের দরুন তার বেশিরভাগ রচনাতেই হিমালয়ের পাদদেশ অঞ্চল যেমন দেরাদুন, মুসৌরি, লান্ডুর এবং নবগঠিত উত্তরাঞ্চল রাজ্যের বিভিন্ন জায়গায় উল্লেখ পাওয়া যায়। বন্ডের বিখ্যাত রচনাগুলি হলো, যেমন উপন্যাস রয়েছে ভ্যাগ্রান্টস ইন দ্য ভ্যালি, রুম অন দ্য রুফ, ছোট গল্প রয়েছে দ্য ব্লু আমব্রেলা, আওয়ার ট্রিজ স্টিল গ্রোজ ইন দেরা, গার্ডিয়ান অ্যাঞ্জেল, দ্য গার্ল অন দ্য ট্রেন অ্যান্ড ডিফারেন্ট গোস্ট স্টোরিজ ফর চিলড্রেন। অন্যান্য রচনা রয়েছে রেন ইন দ্য মাউন্টেন্স, ডেলি ইজ নট ফার। আত্মজীবনীমূলক রয়েছে সিনস ফ্রম এ রাইটার্স লাইফ। বন্ড 1992 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1999 খ্রিস্টাব্দে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। বুঝতে পেরেছ? দেখো, এরপরে আমি গল্পটার একটু দ্য আইস হ্যাবিট, এই যে গল্পটা রয়েছে, এই আইস হ্যাবিট গল্পটার একটু নোট অর্থাৎ ভূমিকা করে নিতে চাই। দেখো ভূমিকাটা কিরম, কি বলছে এখানে? চোখই হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান অঙ্গ। আইস হ্যাবিট, এটা মানেটা তো তোমায় বুঝতে হবে। আইস হ্যাবিট কথার অর্থ কী, তো সেই জিনিসটাকে বিশদে সেটাকে ব্যাখ্যা করা হচ্ছে। কি বলছে? চোখই হচ্ছে মানুষের সবচেয়ে মূল্যবান অঙ্গ। যার দৃষ্টিশক্তি নেই তার কাছে পৃথিবী অন্ধকার, অসীম, দিকশূন্য। এমনই দুজন দৃষ্টিহারা মানুষকে নিয়ে বন্ডের এই গল্পটা। কার গল্প? বন্ডের গল্প। ওকে, এই দুজনের দেখা হয়েছিল দেরাদুনগামী ট্রেনের একটি একদম খালি কামরায়। এদের মধ্যে একজন হলেন গল্পের বর্ণনাকারী ও এক অল্প বয়সী যুবক। ঠিক আছে, গল্পের যে বর্ণনাকারী সে হচ্ছে একটা অল্প বয়সী যুবক, অপরজন এক অল্প বয়স্কা তরুণী। ওকে, এই দুজন ছাড়া ওই কামরায় আর কোনো যাত্রী ছিল না। মজার ব্যাপার হলো এই দুজনই পুরোপুরি অন্ধ, কিন্তু কেউই জানতেন না যে তারা সঙ্গী অপরজন, কেউ একে অপরে কেউ জানে না যে তার সঙ্গী অপরজনও তার মতোই দৃষ্টিহারা। বুঝতে পেরেছ? দুজনেই পরস্পরের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলে সময় কাটিয়েছিল। একদম খুব সাধারণভাবে কথাবার্তা বলছে, দিয়ে সময়টাকে স্পেন্ড করছে। মেয়েটি তার নির্দিষ্ট স্টেশনে নেমে যাওয়ার পরে একজন নতুন যাত্রী কামরায় উঠেছিলেন। গল্পের বর্ণনাকারী তার কাছে জানতে পেরেছিলেন যে মেয়েটি তারই মতো একেবারে দৃষ্টিহীন। বন্ডের এই গল্পটির আয়তন খুবই ছোট। এটি একটি ছোট গল্প, কাহিনীটি সংক্ষিপ্ত। এটিতে বলতে গেলে আসলে মাত্র দুটো চরিত্র, একটি রেলের কামরায় দুই সহযাত্রী। তবে এই ছোট গল্পের আবেদনও কম নয়। মনুষ্য জীবনের অমূল্য সম্পদ চোখ যাদের নেই, সেই সব মানুষদের দুর্ভাগ্যকে আন্তরিক সহানুভূতি ও মানবতার সঙ্গে লেখক উপস্থাপিত করেছেন। এখানে বন্ডের কাহিনীর মানবিক আবেদনের সার্থকতা অনস্বীকার্য। ওকে, এই জায়গাটা তোমাদেরকে বলতেই হতো। লেখক পরিচিতি এবং গল্পের যে ভূমিকা, ছোট গল্পটার যে ভূমিকা, সেটাও আমি তোমাদেরকে বললাম। তো চলো এইবার আমরা কি করব, ডাইরেক্ট প্রোজটাতে ঢুকে পড়ি। তো আমরা যে ক্লাসগুলো করব, একদিনে তো পুরো প্রোজটা একদিনে বলা সম্ভব নয়। তো তোমাদের ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে পার্টে কিন্তু তোমরা তোমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাস 1, ক্লাস 2 এইভাবে। বুঝতে পেরেছো তো? তো আজকে ফার্স্ট ক্লাসে আমি তোমাদেরকে বলছি, আরও একটা জিনিস বলে রাখি, তোমরা কিছু অডিও পাবে। বুঝতে পেরেছো তো? শুধু ভিডিওই পাবে না, কিছু অডিও কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান হিসাবে যাবে। তোমাদের অন্য একটা চ্যাপ্টার নিয়ে পড়া থাকবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা থাকবে, বিশদে আলোচনা করা থাকবে। অডিওটাও তোমরা পড়তে ওটা শুনতে পারো, শুনলেও তোমাদের আশা করছি অনেকেরই উপকার হবে। ঠিক আছে?
তো যাই হোক, আজকে আমরা প্রোজটা নিয়ে এবার পড়তে শুরু করি। প্রথমে কি বলছে দেখো, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। আমি রোহানা পর্যন্ত, রোহানা হচ্ছে কি, রোহানা একটা স্টেশনের নাম। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানেও তোমাদেরকে বলে দেবো, আগে টেক্সটটা পড়িয়ে নিই, তারপরে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে এবং পড়ানোর সময় কিছু কিছু ওয়ার্ডের মানে একদম পুরো সহজ সরল বাংলা ভাষায় বলে দেবো, যাতে তোমাদের আর কোনো অসুবিধাই না হয় পড়তে। কি বলছে দেখো, আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা। আমি রোহানা স্টেশন পর্যন্ত কামরাতে একাই ছিলাম। কম্পার্টমেন্ট কথার অর্থ কী তাহলে? কম্পার্টমেন্ট হচ্ছে কামরা, ট্রেনের কামরা। রোহানা হচ্ছে কি বলো তো? হ্যাঁ, তো রোহানা হচ্ছে একটি স্টেশনের নাম, বুঝলে? যেমন বিভিন্ন স্টেশনের বিভিন্ন ধরনের নাম হয়, তো রোহানাটাও ঠিক একটা স্টেশনের নাম। দেন এ গার্ল গট ইন, ঠিক তারপরে একটি মেয়ে সেই কামরায় প্রবেশ করলো। দ্য কাপল হু স হার অফ, যে দুজন, কাপল কথার অর্থ কি? কাপল কথার অর্থ সাধারণত দুজনকে প্রকাশ করা হয়। কাপল এখানে দম্পতিকে বলা হয়। দ্য কাপল হু স হার অফ, যে দুজন দম্পতি এই মেয়েটিকে সি অফ করতে এসেছিল, অর্থাৎ সেই স্টেশনে পৌঁছে দিতে এসেছিল, সম্ভবত ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, দেখে মনে হয়েছে সম্ভবত এই দুজন, এই দম্পতি হয়তো সেই মেয়েটির পিতামাতা। প্যারেন্টস কথার অর্থ সবাই জানে। দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট আর কমফোর্ট, তারা দেখে মনে হচ্ছিল খুবই বিচলিত। অ্যাংসাস কথার অর্থ কী তাহলে? বিচলিত বলতে পারো, বুঝলে, অস্থির বলতে পারো। অ্যাবাউট আর কমফোর্ট, কমফোর্ট বলতে কি? আরাম। মেয়েটি যে আরাম করে একটা সিট পাবে, মানে সেই সিটে বসে অনেকটা পথ সে ট্রেনে জার্নি করবে, যাতে ভালোভাবে বসে যেতে পারে, হ্যাঁ, তো এই বিষয়ে তারা খুবই বিচলিত ছিল, সেই মেয়েটির বাবা মা। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেল ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, when not to lean out of windows and how to avoid speaking to strangers। কি বলতে চাইছে দেখো, এবং সেই দম্পতি সেই মেয়েটিকে কিন্তু বলে দিচ্ছিল, মানে ওই দুজন দম্পতির মধ্যে একজন যে মহিলা ছিল সে কি বলছে দেখো, মেয়েটিকে কিন্তু সেই মহিলাটি গেভ ডিটেল ইনস্ট্রাকশনস, একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দিচ্ছিল। তাহলে ডিটেল ইনস্ট্রাকশনস কথার অর্থ কি? পুঙ্খানুপুঙ্খ তথ্য। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, সে তার জিনিসপত্রগুলোকে কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানালা দিয়ে উঁকি মারবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, এবং কিভাবে অপরিচিতদেরকে এড়িয়ে চলবে। অ্যাভয়েড কথার অর্থ কী তাহলে? এড়িয়ে যাওয়া। স্ট্রেঞ্জার্স কথার অর্থ কি? অপরিচিত। আরে এটা দেখবে প্রত্যেক বাবা মাই তার সন্তানদেরকে যখন তারা কেউ কোথাও যাত্রা যায় বলে না, এই একদম বাইরের লোকেদের সঙ্গে, অপরিচিত লোকেদের সঙ্গে বেশি কথাবার্তা বলবি না, কেউ কিছু দিলে খাবি না, এই কথাগুলো কিন্তু বলেই থাকে আমাদের বাবা মারাও। ঠিক তেমনটাই মেয়েটির পিতামাতাও এই একই ইনফরমেশান কিন্তু মেয়েটিকে দিয়েছিল। ওকে, এবং মেয়েটির আরাম সম্পর্কে, যাতে ভালোভাবে যেতে পারে, এই বিষয়ে তারা যথেষ্ট একটু বিচলিত ছিল। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্যারাটা এবার চলে আসি। দে কল্ড দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। তারা কি করেছিল? সেই মেয়েটিকে তারা বিদায় জানিয়েছিল, অর্থাৎ সেই দম্পতি সেই মেয়েটিকে, তাদেরই যে মেয়ে, সেই মেয়েটিকে বিদায় জানিয়েছিল। ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, এবং ট্রেনটি আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলো। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যদিও আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম। কে বলছে? কে? আমাদের যে যুবক ন্যারেটর রয়েছে তিনি কথাটা বলছেন, তিনি কিন্তু অন্ধ। তিনি কি বলছেন? অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু আমি সেই সময় পুরোপুরি অন্ধ ছিলাম। মাই আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আমার চোখটা ছিল, মানে আমার চোখ দুটি ছিল শুধুমাত্র সংবেদনশীল আলোর ক্ষেত্রে এবং অন্ধকারের ক্ষেত্রে। একমাত্র আলো থাকলেই আমি বুঝতে পারতাম, অর্থাৎ দিনের বেলাটাকে জাস্ট বুঝতে পারতো এটা দিনের বেলা, এবং অন্ধকারটাকে শুধুমাত্র বুঝতে পারতো এটা হচ্ছে অন্ধকার। ওকে, আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি পুরোপুরি বলতে অসমর্থ যে মেয়েটিকে কেমন দেখতে ছিল। এই কথাটা কিন্তু লেখক আমাদেরকে বলছেন। বাট আই নিউ সি ওর স্লিপার্স, কিন্তু লেখক বুঝতে পেরেছিলেন তিনি চটি পরে রয়েছে। স্লিপার্স কথার অর্থ কি? পায়ের যে চটি। ফ্রম দ্য ওয়ে দ্য স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কী করে তিনি এটা বুঝতে পেরেছিলেন? কারণ যেভাবে মেয়েটির পায়ের চটিটা তার গোড়ালিতে আঘাত করছিল, চটি, হাওয়ায় চটি পরে যখন তুমি হাঁটবে দেখবে সেই চটিটা গোড়ালিতে আঘাত করে এবং একটা অদ্ভুত আওয়াজ হয়, ঠিক আছে, চটাস চটাস করে শব্দ হয়। তো সেই আওয়াজটা শুনে লেখক বুঝতে পেরেছিলেন যে মেয়েটি একটা চটি পরে রয়েছে। ওকে, নেক্সট কি বলছে দেখো, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট আর লুকস, মেয়েটি কেমন দেখতে ছিল এই জিনিসটাকে অনুভব করতে, কারণ যেহেতু তিনি দেখতে পান না ওই জন্য বললাম অনুভব করতে, এই জিনিসটাকে অনুভব করতে তার অনেকটা সময় লেগে গিয়েছিল।
অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং হয়তোবা আমি মেয়েটি কেমন দেখতে সেটা কল্পনা করতে বা বুঝতে পারিনি। বাট আই লাইক দ্য সাউন্ড আর অফ ভয়েস, কিন্তু মেয়েটি কেমন দেখতে ছিল এটা মানে মেয়েটি কেমন দেখতে ছিল তিনি বুঝতে পারেননি, ঠিক আছে, কিন্তু মেয়েটির যে গলার আওয়াজটা সেটা কিন্তু লেখকের খুবই পছন্দ হয়ে গিয়েছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স, এবং এমনকি তার পায়ের চটির শব্দটাও লেখকের ভালো লেগেছে। এবার দেখো কথোপকথন হচ্ছে, কনভারসেশন, সেই দুজন যাত্রী যারা একই কামরায় উঠেছে, যারা একে অপরের অন্ধত্ব সম্পর্কে পুরোপুরি মানে অনবগত বলতে গেলে, কেউ জানে না যে দুজনাই অন্ধ, কিন্তু তারা নিজেদের অন্ধত্ব লোকাতে একদম মানে সচেষ্ট বলতে গেলে। তো একে অপরকে কোশ্চেন করছে। প্রথমে আই আস্কড, অর্থাৎ আই বলতে গিয়ে এখানে লেখক মেয়েটিকে প্রশ্ন করছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, তুমি কি দেরাদুন পর্যন্ত, এখানে দেরা কথার অর্থ কি দেরাদুন, দেরাদুন হচ্ছে উত্তরাঞ্চল যে রাজ্য রয়েছে না, সেই উত্তরাঞ্চল রাজ্যের একটা মানে বলতে গেলে পরিচিত শহর, একটা পপুলার জনপ্রিয় শহর। ওকে, তো লেখক জিজ্ঞাসা করছে মেয়েটিকে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি দেরাদুন পর্যন্ত একাই যাবেন? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আপনি কি দেরাদুন পর্যন্ত যাচ্ছেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। তখন দেখো, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, যদিও আমি বসেছিলাম একটা অন্ধকার কোণেতে। ওকে, বিকজ মাই ভয়েস স্টার্টেল হার, কারণ কি করে বুঝলেন তিনি যে তিনি একটা অন্ধকার কোণে বসে রয়েছেন, যদিও তিনি চোখে দেখতে পান না, কারণ কিন্তু তিনি ওই যে অন্ধকারটাকে বুঝতে পারেন, বললাম না, শুধুমাত্র লাইট অ্যান্ড ডার্কনেসে তার চোখটা সেন্সিটিভ ছিল। তো লেখক বলছে দেখো, যখন তিনি তাকে এই কোশ্চেনটা করেছেন, মেয়েটি এই লেখকের কোশ্চেনটি শুনে কিন্তু একটু চমকে গিয়েছিল। তাহলে স্টার্টেল কথার অর্থ কি? চমকে যাওয়া। সি গেভ এ লিটিল এক্সক্লামেশন অ্যান্ড সেড, সে অল্প একটু ব্যাখ্যা দিয়েছিল এবং বলেছিল, কি বলেছে দেখো, মেয়েটি উত্তর দিচ্ছে, আই ডিড নট নো এনি ওয়ান এলস হেয়ার, আমি বুঝতে পারিনি এখানে অন্য কেউ রয়েছেন, আমি বুঝতে পারিনি এখানে অন্য কেউ রয়েছেন। মেয়েটি কিন্তু লেখককে প্রত্যুত্তরে এই কথাটা বললেন। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, কীভাবে ম্যানেজ করছে লেখক কি বলছে দেখো, এমনটা প্রায়শই কিন্তু ঘটে। অফেন হ্যাপেন্স কথার অর্থ হচ্ছে প্রায়শই ঘটে থাকা। দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, যে সমস্ত মানুষরা চোখে দেখতে পায়, তারাও তাদের সামনে পড়ে থাকা জিনিসগুলোকে কিন্তু অনেক সময় খুঁজে পান না। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয় যারা চোখে দেখতে পায়, বুঝলে তো। তোমার আমার এটা হয়ে থাকে প্রায় সময়, অনেক সময় হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ যদি বলে হয় না, সেটা কিন্তু ফালতু কথা। প্রত্যেকটা মানুষেরই হয় যে দেখতে পায় চোখে, কিন্তু তার সত্ত্বেও চোখের সামনে পড়ে থাকা জিনিসটা সে দেখতে পায় না, এটা হয়। তো ইন ফ্রন্ট অফ দেম এটা বলতে চাইছে, দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ। আচ্ছা, কি বলছে দেখো, দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ, আমার মনে হয় তারা খুঁটিয়ে সমস্ত জিনিস দেখতে গিয়ে এটা করে ফেলে, মানে ভুলবশত এটা হয়ে যায়। কিন্তু মানে অন্য দিক থেকে দেখতে গেলে কি বলতে চাইছে, হোয়ার অ্যাজ পিপল হু ক্যান নট সি, যে সমস্ত মানুষরা চোখে দেখতে পায় না, অর সি ভেরি লিটিল, অথবা অল্প একটু দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস, তারা শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটা যেটা খুঁজতে চাইছে সেটার ওপর মনোনিবেশ করে। হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের অবশিষ্ট সত্তায়, ঠিক আছে, অর্থাৎ তারা যে সমস্ত মানুষরা দেখতে পায় না, তারা কি করে, তারা অনুভব করতে থাকে, তারা অনুভূতির মধ্য দিয়ে, অর্থাৎ তারা যে জিনিসটা তাদের প্রয়োজন একান্ত সেই জিনিসটার উপরেই তারা মনোনিবেশ করে, যার ফলে তারা চোখে না দেখতে পেলেও তাদের প্রয়োজনীয় জিনিসটাকে তারা খুব সহজেই খুঁজে পেয়ে যায়। ওকে, তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এইটুকুই আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আবার পরের অংশগুলোকে পার্ট ওয়াইজ আলোচনা করতে থাকবো। তো তোমাদেরকে বলি, তোমাদের এই এত সহজ সরল ভাষায় তোমাদের যে টেক্সটগুলোকে আমি বলে দিচ্ছি, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার এই প্রচেষ্টাটাকে হয়তো একটু সমর্থন করবে, কমেন্ট করবে, ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে নেক্সট ক্লাসগুলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আজকে এটুকুই থাক, আবার নেক্সট ক্লাসে বাকি অংশগুলোকে আলোচনা করা হবে। ওকে, টেক কেয়ার, ভালো থাকবে সবাই, বাই।